আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি নিয়মিত লেকচার জুনিয়র বৃত্তি গাইড থেকে যে মডেল টেস্টগুলো আছে সেগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে মডেল টেস্ট 3 এর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে কোন শর্তে 5, 7, 9, 11 সংখ্যাগুলোতে একটা প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো খুবই সহজ দেয়া আছে যে 5, 7, 9, 11 এগুলো যদি আমরা পার্থক্য বের করি তাহলে 5 আর 7 থেকে 5 বাদ দিলে পার্থক্য 2, 9 থেকে 7 বাদ দিলে সেই ক্ষেত্রেও পার্থক্য 2, 11 থেকে 9 বাদ দিলে পার্থক্য 2। তার মানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে যে পার্থক্য 2, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে যে অপশন আছে প্রতিবার 2 যোগ করে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটাতে আছে যে 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 30 থেকে 50 মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোর মাত্র 2টা করে গুণনীয়ক থাকে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো একটু হিসাব করে যদি দেখতে চাই, অর্থাৎ গণনা করে যদি দেখতে চাই, 30 এর পরবর্তী প্রথম যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 31। 31কে 1 এবং 31 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না নিঃশেষে। তারপরে 33 হবে না, 35 না, 37, তারপরে হচ্ছে 41, 43, 47, এই কয়টা, অর্থাৎ 5টা। 30 থেকে 50 এর মধ্যে হচ্ছে এই 5টা মৌলিক সংখ্যা। 3 নম্বর প্রশ্নে আছে যে 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। 1 থেকে 10 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে এর মধ্যে কয়টা সংখ্যাকে 2টা সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তো সেটা হচ্ছে 4টা, 2, 5, 8 আর হচ্ছে 10। কিভাবে, যে 2কে আমরা 1 এর বর্গ আবার 1 এর বর্গ এভাবে করে লিখতে পারি। 1 এর বর্গ করলে 1, 1 এর বর্গ করলে 1, যোগ করে 2। তো 2টা বর্গের যোগফল হিসাবে 2কে প্রকাশ করতে পারি। 1কে কিন্তু এরকম করে সম্ভব না, বা 3, 4 এগুলোকে সম্ভব না, নিজেরা ট্রাই করে দেখতে পারো। 5কে আমরা এভাবে করে প্রকাশ করতে পারি 1 এর উপর বর্গ দিয়ে আর হচ্ছে 2 এর উপরে বর্গ দিয়ে। 2 এর বর্গ করলে 4 আর 1 এর বর্গ করলে হচ্ছে 1, 4 আর 1, 5। তাহলে যে 2টা বর্গের যোগফল আকারে 5কে প্রকাশ করা যায়। 8কে লিখতে পারি হচ্ছে 2 এর বর্গ আবার 2 এর বর্গ, 2 দুগুণা 4, 2 দুগুণা 4 অর্থাৎ 8। এমনি ভাবে 10কে ভাঙতে পারি 1 এর উপর স্কয়ার দিয়ে আর হচ্ছে 3 এর উপর স্কয়ার দিয়ে। 3 এর স্কয়ার করলে 9 আর 1 এর স্কয়ার করলে 1, যোগ করে হচ্ছে 10। তাহলে এই যে 2, 5, 8 আর হচ্ছে 10, অর্থাৎ 4টা সংখ্যা আছে 1 থেকে 10 এর মধ্যে যেগুলোকে হচ্ছে যে 2টা সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে টাকায় 2টি করে ক্রয় করে 3টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। টাকায় অর্থাৎ 1 টাকায় 2টা কেনা হচ্ছে আর বিক্রি করা হচ্ছে 3টা। কম কিনে বেশি বিক্রি করছো, তো তাহলে তো ক্ষতি হবে, সেটা বোঝাই যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কত পার্সেন্ট ক্ষতি হবে। টাকায় 2টি অর্থাৎ 1 টাকায় 2টি, বা 2টা কেনা হচ্ছে হলো 1 টাকা দিয়ে, তাহলে 1 টাকায় একটার ক্রয় মূল্য হচ্ছে 1/2 টাকা। একটু সংক্ষেপে হিসাব করি, একটার ক্রয় মূল্য হচ্ছে এটা। এমনি ভাবে 3টা বিক্রি করা হচ্ছে 1 টাকায়, তার মানে একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা। এটা বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য। যেহেতু আমরা বুঝেছি যে এখানে হচ্ছে ক্ষতি হবে, তো ক্ষতি কখন হয়, যখন ক্রয় মূল্যটা বেশি হয়। 1/2 আর 1/3, 1/2 কিন্তু বড় সংখ্যা, তাহলে এখান থেকে ক্ষতির পরিমাণ যদি বের করতে চাই, বিয়োগ করতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে হবে লসাগু 6, 3 বিয়োগ 2, 1/6। এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। তো আমাদের বের করতে হবে শতকরা হিসাব। শতকরা হিসাব বের করতে গেলে হচ্ছে নিচে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য, একটা জিনিসের আমরা ক্রয় মূল্য হিসাব করেছি, ক্রয় মূল্য হচ্ছে 1/2 আর এই 1/2 টাকাতে ক্ষতির পরিমাণ হচ্ছে 1/6। শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে একটা শতকরা চিহ্ন।
তো এটা 1/6, তার সাথে 1/2 ভাগ অবস্থায় আছে। গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দেই 2/1, নিচে 1 না দিলেও চলে, ইন্টু 100%। তো এখানে 2 আর 6 কেটে হচ্ছে 3, 3 দিয়ে 100 তো কাটা যায় না, 3 দিয়ে 100কে ভাগ করলে 33 সমস্ত 3 ভাগের 1 ভাগ এত পার্সেন্ট। তো এই হচ্ছে ক্ষতির পরিমাণ। 4 নম্বর প্রশ্নে প্রথম যে অপশনটা আছে সেখানে এই 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 তথ্যটা আছে। 5 নম্বর বলা হয়েছে যে বার্ষিক 7.50% মুনাফায় কত বছরে 750 টাকার মুনাফা 225 টাকা হবে। এখানে সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এমন কিছু উল্লেখ করা হয় নাই। তো যখন উল্লেখ করে না তখন আমাদের সরল মুনাফা ধরে নিয়ে হিসাব করতে হয়। তো আমরা সরল মুনাফার সূত্র জানি, I = PNR। এখানে মুনাফার পরিমাণ দেয়া আছে হলো 225 টাকা, আসল 750 টাকা, সময় বের করতে হবে। মুনাফার হার দেয়া আছে 7.50%, অর্থাৎ 7.50%-এর পরিবর্তে নিচে আমরা একটা 100 লিখতে পারি। এখন হিসাব করে এখান থেকে n এর মান দেখা যাক কি বের হয়। প্রথমত হচ্ছে যে এই একটা শূন্য আমরা এই শূন্যের সাথে কেটে দিতে পারি। এই 10টাকে যদি এপাশে এনে গুণ করে দেই, 10 এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে বাম পাশে আসলে সেটা গুণ হয়ে হবে হচ্ছে 2250। ডান দিকে 75 আর এই যে 7.50 এগুলো গুণ হবে 75 আর হচ্ছে 7.5 গুণ করলে 562.5, 562.5 আর তার সাথে আছে n। তো এই 562.5 সেটা যদি এই পাশে এনে 2250-এর সাথে ভাগ করে দেই, 2250-এর সাথে ভাগ করব হচ্ছে 562.5, ভাগ করলে 4 হয়। n = হচ্ছে 4, অর্থাৎ যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়টা হচ্ছে 4 বছর। 5 নম্বর প্রশ্ন ছিল এটা। 6 নম্বর বলা হয়েছে যে 5% হার মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাদের প্রথমত সি এর মান অর্থাৎ চক্রবৃদ্ধি মূল জানা দরকার, তারপরে সেখান থেকে আসল বিয়োগ করে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তো এখানে যে তথ্যগুলো দেয়া আছে খেয়াল করো। প্রথমত দেয়া আছে হলো 5% হার মুনাফায়, মুনাফার হার দেয়া আছে, এটা 6 নম্বর প্রশ্ন। আমরা সূত্রটা আগে লিখি। চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R to the power n। P মানে হচ্ছে আসল, আসল হচ্ছে এখানে 500 টাকা, 500 1 যোগ R, আর মানে হচ্ছে মুনাফার হার, সেটা 5% দেয়া আছে, আর সময় হচ্ছে 2 বছর। 5% সেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করে 0.05 লিখতে পারি। 5% মানে হচ্ছে 5/100, ভাগ করলে 0.05, আর সময় হচ্ছে 2। তাহলে এটা যদি হিসাব করা হয় 500 তার সাথে গুণ করতে হবে, এটা যোগ করে 1.05 আর তার উপরে 2 পাওয়ার। এটা সম্পূর্ণটা যদি একসাথে হিসাব করা হয় 1.05, তার সাথে আরেকটা 1.05 গুণ 500, তাহলে পাওয়া যাবে 551.25, 551.25। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল অর্থাৎ সি এর মান। এর মধ্যে মূলধন এবং আসল, দুঃখিত, মূলধন এবং হচ্ছে মুনাফা দুইটাই আছে। তো এখান থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, আসল তো 500 টাকা, এখান থেকে যদি 500 বিয়োগ করে দিই তাহলে আমরা মুনাফার পরিমাণটা পাবো। এটা বিয়োগ করলে হবে, দুঃখিত, এটা হচ্ছে 0, বিয়োগ করলে এখানে 2.5, তারপর এখানে থাকবে 51.25 টাকা। এই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ, 51.25। খ নম্বর অপশনটাতে আছে। 7 নম্বর বলা হয়েছে বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা। এটা বইয়ের কোথায় আছে আসলে জানি না আমি, তবে এটার আনসার হচ্ছে 100। যে লম্বা ফিতা যেটা ব্যবহার করা হয় বড় দৈর্ঘ্য মাপার জন্য, সেখানে 100 ফিট পর্যন্ত মাপা যায়। তারপরে একটা উদ্দীপক দেয়া আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গমিটার। বলা হয়েছে বাগানের পরিসীমা কত মিটার।
বাগানের পরিসীমা বের করতে গেলে হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য দরকার, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, প্রস্থ দেয়া নেই। প্রস্থ দেয়া না থাকলেও ক্ষেত্রফল দেয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে 2400। ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলেই তো প্রস্থ পেয়ে যাব। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। প্রথমে আমরা প্রস্থ যদি বের করি, প্রস্থ ক্ষেত্রফল 2400 বর্গমিটার আর দৈর্ঘ্য দেয়া আছে 60, ভাগ করলে হবে 4 6 24 0, 40 মিটার প্রস্থ এটা। তাহলে পরিসীমা বের করতে হবে 8 নম্বর প্রশ্নটাতে। পরিসীমা সূত্র জানি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ আমরা বের করেছি 40। 60 আর 40 যোগ করলে 100, 100 আর 2 গুণ করে হচ্ছে 200 মিটার। পরিসীমা তাহলে 200 মিটার। তারপরে 9 নম্বর প্রশ্নে বলেছে যে বাগানের কর্ণ কত মিটার। কর্ণ আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র আমরা জানি যে পিথাগোরাসের সূত্র দিয়ে সেটা পাওয়া যায় আসলে, √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য হচ্ছে 60 তার উপরে স্কয়ার, প্লাস প্রস্থ হলো 40 তার উপরে স্কয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় 60 স্কয়ার করলে 6 6 36 আর 2টা শূন্য, এদিকে 4 4 16, তারপরে 2টা শূন্য যোগ করে দাও, 2টা শূন্য হবে শেষে, 6 6 12, 2 হাতে 1, 2 3 5, 5200 এটার বর্গ। 5200 এর বর্গ যদি করা হয়, 5200 এর বর্গ না দুঃখিত, বর্গমূল 72.111 এরকম অপশন, হ্যাঁ ঘ নম্বর অপশনে আছে 72.11। এই হচ্ছে আয়তাকার ক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য। 9 নম্বর হলো, 10 নম্বর বলেছে যে x + 1/x = 4 হলে x³ + 1/x³ এর মান কত। x + 1/x এর মান দেয়া আছে 10 নম্বর, x + 1/x সেটা হচ্ছে 4। আমাদের বের করতে হবে x³ + 1/x³। আমরা x³ + 1/x³ সেটা থেকে কি বলে অনুসিদ্ধান্ত ব্যবহার করে তারপরে সমাধান করতে পারি। আবার এটার যদি দুই পাশে ঘন করে দেই তাও x³ + 1/x³ এর মান পাওয়া যাবে। আমি সরাসরি এটা ঘন করে দিচ্ছি, a + b হোল কিউব, সূত্রানুসারে a³ + b³ + 3ab ইন্টু a + b, নিচে লিখি a + b, আর ডান পাশে হচ্ছে 4, 4 এর কিউব করলে হচ্ছে 64 হয়। আমাদের বের করতে হবে এই x³ + 1/x³ এর মান। এখানে x কেটে শুধু 3 থাকবে, আর এই যে x + 1/x এর মান তো 4। তো যদি মান বসানো হয় এখানে 3 4 গুণ হয়ে 12 হয়ে যাবে। সেই 12টাকে যদি ডান পাশে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে 64 থেকে। যেহেতু এটা এমসিকিউ আমি একটু সংক্ষেপে হিসাব করছি। 64 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 52, অর্থাৎ x³ + 1/x³ এর মান তাহলে 52। এটা প্রথম যে ক নম্বর অপশন সেখানেই আছে। 11 নম্বর প্রশ্নটাতে m³ + 3m² + 3m + 1 রাশিটির একটি উৎপাদক কোনটা, নিচের অপশন থেকে সেটা খুঁজে নিতে হবে। m³ + 3m² m³ প্লাস হচ্ছে 3m² প্লাস 3m প্লাস 1 এরকম একটা রাশি দেয়া আছে। তো খেয়াল করো, m এটাকে যদি আমরা a ধরি, a³ প্লাস 3a², b হিসাবে 1 ধরলে এখানে 1 লিখি বা না লিখি একই কথা, 3a²b, 3ab² অর্থাৎ 1² না লিখলেও চলে। আর এই 1 এর উপর একটা যদি কিউব ধরে নিই, তার মানে a হলো m আর b হলো যদি 1 হয় তাহলে এটা a + b হোল কিউবের সূত্রে পড়ে, অর্থাৎ m + 1 হোল কিউব লিখতে পারি এটাকে। তো m + 1 হোল কিউব তার মানে হচ্ছে m + 1 একটা উৎপাদক, m + 1 হোল স্কয়ার একটা উৎপাদক এবং m + 1 হোল কিউব আরো একটা উৎপাদক। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটা উৎপাদক কোনটা, তো সেটা হচ্ছে m + 1। এরপরে 12 নম্বর প্রশ্নে
এ মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ কিউব মাইনাস ওয়ান, তিনটা বীজগণিতিক রাশি দেয়া আছে। তারপর এখানকার লসাগু, গসাগু এবং যোগফল নির্ণয় করতে হবে এই রাশিগুলোর। তো একটু জায়গা পরিষ্কার করে নেই। যে রাশিগুলো দেয়া আছে খুবই সহজ। একটা হচ্ছে এ মাইনাস ওয়ান, এটা কত নাম্বার যেন, 12 নাম্বার। একটা হচ্ছে এ মাইনাস ওয়ান, এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই। তারপরে একটা রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ভেঙে আমরা ওয়ানের উপর যদি একটা স্কোয়ার ধরে নিই তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান লিখতে পারি সূত্রানুসারে। আর আরেকটা রাশি আছে হলো এ কিউব মাইনাস ওয়ান, এটা ওয়ানের উপর একটা কিউব ধরে নিলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে সূত্রানুসারে। এ মাইনাস ওয়ান উৎপাদকের যে সূত্র সেই সূত্র, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এ ইন্টু ওয়ান, ওয়ান এখানে না লিখলেও চলে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান। তো এই হচ্ছে এটা প্রথম রাশি যেটা দেয়া ছিল, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষিত রূপ এবং তৃতীয় রাশি। তাহলে এটা যদি গসাগু নির্ণয় করতে চাই, এ মাইনাস ওয়ান সব জায়গাতে আছে, অর্থাৎ গসাগু হবে হচ্ছে এ মাইনাস ওয়ান। আর যদি লসাগু বের করতে চাই তাহলে একটা এ প্লাস ওয়ান হবে, এ মাইনাস ওয়ান হবে, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এই রাশিটা হবে। তো দেখি অপশনটা কিভাবে আছে। 12 নম্বর, প্রথম গসাগু বলা হয়েছে এ মাইনাস ওয়ান, সেটা ঠিকই আছে। তারপরে লসাগু বলা হয়েছে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। যদি এ মাইনাস ওয়ানটাকে আলাদা করে রাখি তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হয়। এটা কিন্তু সূত্র দিয়ে গুণ করা যায় না। এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান যদি হতো তাহলে এটা এটা গুণ করে এ কিউব প্লাস ওয়ান হতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে 2 নম্বর অপশন যেটা আছে সেটা মিলতো না, দুঃখিত, 2 নম্বর অপশন এটা কোনোভাবেই মিলতো না। 2 নম্বর অপশন এটা আসলে ভুল আছে। তো 3 নম্বর যোগফল বলা হয়েছে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। তো যোগফল যদি নির্ণয় করি আমরা, এই যে এই রাশি তিনটা, এখানে একটাই এ কিউব আছে, তাহলে একটা এ কিউব হবে, একটা এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার হবে, একটা এও আছে প্লাস এ, সেটাও হবে, আর তিনটা মাইনাস ওয়ান মিলে হচ্ছে মাইনাস থ্রি। তার মানে মনে হচ্ছে 3 নম্বর অপশনটা সঠিক। 3 নম্বর এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, হ্যাঁ 3 নম্বর সঠিক। তার মানে হচ্ছে এখানকার 1 এবং 3 এই দুইটা সঠিক, যেটা খ নম্বরে দেয়া আছে। 13 নম্বর প্রশ্নে একটা বীজগণিতীয় ভগ্নাংশ দেয়া আছে, লঘিষ্ঠ আকার নিচের কোনটি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে যে ভগ্নাংশ যেটা দেয়া আছে সেটার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, লব এবং হরকে। এরপর উৎপাদকের বিশ্লেষণ করে যদি একই রকম উৎপাদক থাকে ওপরে নিচে, যেটা কাটাকাটি করা সম্ভব, কেটে ছোট করলেই লঘিষ্ঠ আকার পাওয়া যাবে। লঘিষ্ঠ মানেই হচ্ছে সবচেয়ে ছোট, ছোট আকারে প্রকাশ করতে হবে। রাশিটা ভগ্নাংশ যেটা দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তারপর নিচে আছে হলো হর এক্স স্কোয়ার মাইনাস 16, এক্স স্কোয়ার মাইনাস 16। ওপরে এটা মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে ভেঙে নিতে পারি। ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। আর নিচে এটাও সূত্রে পড়বে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার যদি লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র অনুসারে হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। ওপর থেকে একটা এক্স কমন নিলে এক্স মাইনাস 4 থাকবে, তারপরে প্লাস 3 কমন নিলেও এক্স মাইনাস 4। তারপর এক্স মাইনাস 4 যদি এই দুইটা অংশ থেকে কমন নেওয়া হয় তাহলে এক্স প্লাস 3। এই দুটো রাশি লব যেটা ছিল সেই লবের উৎপাদকের বিশ্লেষিত রূপ, আর নিচে হয় এক্স প্লাস 4 এক্স মাইনাস 4। তো এই যে এক্স মাইনাস 4 আমরা ওপর নিচ থেকে কেটে দিতে পারি, কেটে দিলে ওপরে থাকবে হচ্ছে এক্স প্লাস 3 আর নিচে এক্স প্লাস 4। এই হচ্ছে 13 নম্বর প্রশ্নটার লঘিষ্ঠ রূপ। তারপরে 14 নম্বর প্রশ্নে একটা সরল অঙ্ক দেয়া আছে, আসলে সমাধান করতে হবে। তো
একটু জায়গা দরকার মনে হয় সেটা করার জন্য। এখন সমাধান করব হচ্ছে 14 নম্বর প্রশ্নটা তুলে নিই। 2a by a plus b, 2a by a plus b, তারপরে হচ্ছে -2, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে ভাগ আছে আরেকটা ব্র্যাকেটের মধ্যে, আরেকটা রাশি আছে 4 4a, 4 4a divided by a plus b। এই হচ্ছে প্রশ্নটা। এই প্রশ্নে বলা হয়েছে যে সমান সমান কত, এটার মান বের করতে হবে। তো প্রথমত ব্র্যাকেটের মধ্যে যে দুইটা বিয়োগ আছে, বিয়োগ করতে গেলে আমাদের লসাগু নিতে হবে। এই ক্ষেত্রে a plus b লসাগু, উপরে 2a মাইনাস a plus b 2 এর সাথে গুণ হয়ে যাবে, 2a সামনে মাইনাসের কারণে প্লাস মাইনাসে মাইনাস 2b, এরপর মাঝখানে এটা ভাগ চিহ্ন, এই অংশের লসাগু a plus b, 4 এর সাথে a plus b গুণ হয়ে গেলে 4a plus 4b মাইনাস 4a। এখানে 2a কাটা যাবে আর এখানে 4a ও কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে -2b, নিচে a plus b, ভাগ যদি গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেই, a plus b ওপরে যাবে আর 4b হচ্ছে নিচে। তো এই a plus b কাটা যাবে, 2b এর সাথে 4b কাটলে 2 দুগুণা 4, 2 হবে, আর একটা মাইনাস আছে, তাহলে উপরে কিছু না থাকলে উপরে তো একটা 1 লিখতে হবে, -1 বাই নিচে থাকে হচ্ছে একটা 2, অর্থাৎ -12। 14 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে তাহলে -12, ঘ নম্বর অপশনে আছে এটা। পরবর্তী যে প্রশ্নটা আছে 15 নম্বর, দুইটা সমীকরণ দেয়া আছে, বলা হয়েছে xy এর মান নিচের কোনটি। সমীকরণ সমাধান করতে হবে, একটা হচ্ছে x plus 2y is equal to 9 আর 2x minus y is equal to হচ্ছে 3। অবশ্য সমাধান না করেও যে অপশন যেগুলো আছে সেগুলো দিয়ে এখানে xy এর মান বসিয়ে বসিয়ে হিসাব করা যায়, তবে তার থেকে মনে হয় সমাধান করে দেখাটাই সময় কম লাগবে। এখানে x এর যে পদ অথবা y এর যে পদ কোনোটাই সমান নাই, তো আমরা যদি সমান করে নিতে চাই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটাকে 2 দিয়ে গুণ করলে 2y হবে, উপরে 2y আছে। তো 1 নম্বর সমীকরণ x plus 2y equal to 9 এটা এমনই থাক, আর 2 নম্বর সমীকরণ সেটাকে যদি 2 দিয়ে গুণ করা যায়, 4x minus 2y equal to 3 দুগুণা 6, এবার যোগ করলে 2y কেটে এখানে 5x আর 9 6 15, তার মানে x is equal to 3 5 15, x এর মান পাওয়া যাবে 3। আর x যদি 3 হয়, x এর মান 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসানো হলে, ধরো যে 1 নম্বরে বসাই, 1 নম্বরে যদি x এর মান 3 বসানো হয়, 3 plus 2y equal to 9, তাহলে 2y is equal to 6, 3 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ y is equal to 3 দুগুণা 6, y এর মানও 3, অর্থাৎ x y দুইটা মানই হচ্ছে 3 করে। 16 নম্বর প্রশ্নে আছে যে তুহিনের বয়স 5 বছর, রিফাতের বয়স তুহিনের বয়সের 5 গুণ হলে রিফাতের বয়স কত হবে। খুবই মানে ছেলে মানুষই প্রশ্ন একটা। তুহিনের বয়স হচ্ছে 5 বছর আর রিফাতের বয়স তার 5 গুণ, তাহলে রিফাতের বয়স 5 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল, 5 5 25 বছর। 17 নম্বর প্রশ্নে একটা সেট দেয়া আছে, সেট গঠন পদ্ধতিতে বলা হয়েছে এ সেটটির উপাদান কয়টি। সেটটা হচ্ছে এইটা, যেখানে বলা হয়েছে x belongs to n such as x মৌলিক সংখ্যা এবং x হচ্ছে less than or equal to 11। এটাকে যদি একটু বিশ্লেষণ করে এর উপাদানগুলো আমরা বের করার চেষ্টা করি। মৌলিক সংখ্যা এবং 11 থেকে ছোট বা সমান। প্রথম যে মৌলিক সংখ্যা 2, তারপরে হচ্ছে 3, তারপরে 5 7 9 হবে না, 9 মৌলিক না, এরপর 11 হবে, কারণ 11 সমান পর্যন্ত বলা হয়েছে। তো এই কয়টা হচ্ছে এই সেটের উপাদান, 1 2 3 4 5, 5টা। প্রশ্নে বলা হয়েছে উপাদানগুলো কিন্তু নির্ণয় করতে বলে নাই, বলেছে যে কয়টা উপাদান, তাহলে উপাদান দেখতে পাচ্ছি যে 5টা। 18 নম্বর প্রশ্নে পি একটা সেট দেয়া আছে, যেই সেটে 1 2 3 4 অর্থাৎ 4টা উপাদান আছে। বলা হয়েছে যে উপসেট কয়টি, এই সেটের উপসেট কয়টা। একটা সেটের উপসেট কয়টা সেটা বোঝার খুব সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 to the power n। n মানে হচ্ছে এই যে মূল যে সেটটা,
এই সেটের উপাদান সংখ্যা 4টা। 2 এর উপরে যদি আমরা 4 পাওয়ার দেই তাহলে হবে হচ্ছে 16, অর্থাৎ পি সেটের উপসেট সংখ্যা হচ্ছে তাহলে 16। 18 নম্বর হলো, এবার 19 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে এ বি সি তিনটা সেট দেয়া আছে, তিনটা সেট দেয়া আছে, তারপর একটা প্রক্রিয়া মাধ্যমে হচ্ছে বাকিটা সমাধান করতে হবে। যে সেটগুলো দেয়া আছে, এ সেট হচ্ছে 1 2, 19 নম্বর। এ সেটের উপাদান দেয়া আছে 1 2, বি সেট হচ্ছে 2 3, আর সি সেট সেটা দেয়া আছে 1 5 6। বলা হয়েছে যে সি ইন্টারসেকশন অর্থাৎ ছেদ, আর ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি, এই জিনিসটা, এই প্রশ্নটার মান নির্ণয় করতে হবে। তো সেটা করতে গেলে প্রথমে হচ্ছে এ আর বি এর ইউনিয়ন অর্থাৎ সংযোগ করতে হবে। আমরা এ আর বি এর উপাদানগুলো দেখতে পাচ্ছি 1 2 আর হচ্ছে 2 3। তো এগুলো যদি সংযোগ করি সবগুলো উপাদান অর্থাৎ 1 2 3 হবে। এটা হিসাব করে দেখাচ্ছি না যেহেতু এমসিকিউ করছি। সি এর উপাদান হচ্ছে 1 5 6, আর এ আর বি সংযোগ করলে পাওয়া যাবে 1 2 3। তারপর যদি এটার ছেদ করা হয় শুধু 1 দেখা যাচ্ছে, কমন আছে, 1 ছাড়া আর কোনো কমন উপাদান নাই। তার মানে 19 নম্বরের আনসার হচ্ছে 1। 20 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন চতুর্ভুজের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না হলে এটি কি হবে? সবগুলো বাহু সমান কিন্তু কোণ সমকোণ না, তো এটা হচ্ছে রম্বস। রম্বসের সংজ্ঞাতেই তো আমরা জানি এটা। 21 নম্বর প্রশ্নে এবিসিডি একটা আয়তক্ষেত্র বলা হয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে হলো 9 সেন্টিমিটার, আর কর্ণ দেয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে গেলে একটা আয়তক্ষেত্র, এটার প্রস্থ এখানে 9 সেন্টিমিটার দেয়া আছে, আর একটা কর্ণ দেয়া আছে হলো 15 সেন্টিমিটার। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্যটা দেয়া নেই, দৈর্ঘ্য বের করতে গেলে যে এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সহ এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠন করে, যার অতিভুজ হচ্ছে 15। তো এই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা হচ্ছে দৈর্ঘ্যটা বের করে নিতে পারি, তারপরে সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। দৈর্ঘ্যটাকে যদি x ধরে নেওয়া হয়, x স্কয়ার প্লাস 9 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 15 স্কয়ার। x স্কয়ার 9 স্কয়ার করলে 81 হবে, সেটা ওই পাশে নিয়ে একবারে বিয়োগ করে দেই। 15 স্কয়ার করলে হচ্ছে 225, আর এই যে 9 স্কয়ার 81, এই পাশে এসে মাইনাস 225 থেকে 81 বিয়োগ 225 থেকে 81 বিয়োগ করলে হচ্ছে 144 হয়। x স্কয়ার ইজ ইকুয়াল টু 144। 144 এর বর্গমূল করলে স্কয়ারটা ওই পাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল করলে হয় 12। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12। দৈর্ঘ্য যদি 12 হয়, দৈর্ঘ্য 12 আর প্রস্থ হচ্ছে 9। 12 আর 9 দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 আর 9 গুণ করলে 108 হয়। 9 12 108। হ্যাঁ, তো তার মানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ সেন্টিমিটার। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব যদি এখানে তিনটা তথ্য আছে। প্রথমে বলা হয়েছে তিনটি বাহু আর যে কোনো দুইটা কোণ জানা থাকলে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তিনটা বাহু দুইটা কোণ জানা থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়। চারটি বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে সেটাও সেই ক্ষেত্রেও চতুর্ভুজ আঁকা যায়। তিনটা বাহু আর দুইটা কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে এই ক্ষেত্রেও চতুর্ভুজ আঁকা যায়। তো তাহলে হচ্ছে যে এখানকার তিনটা অপশনই সঠিক, অর্থাৎ ঘ নম্বর 1 2 3 সেটা হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর বলা হয়েছে এবিসি ত্রিভুজের এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার হলে নিচের কোণটা সমকোণ। কোন কোণটি সমকোণ? এবি স্কয়ার ইজ ইকুয়াল টু একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে,
AB স্কয়ার ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে ABটা হলো অতিভুজ, AB অতিভুজ। তো তাহলে AB যদি অতিভুজ হয়, অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে সমকোণ হয়, অর্থাৎ C কোণ হবে হচ্ছে সমকোণ। এটা ছিল 23 নম্বর প্রশ্ন। তারপর 24 নম্বরে বলা হচ্ছে কোন অনুপাতটি দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখানে প্রথম যে অনুপাতটা আছে 3, 4, 5, এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে যদি এই অনুপাতের যে রাশিগুলো সেগুলোকে বাহু বিবেচনা করে যদি পিথাগোরাসের সূত্র দিয়ে মেলাতে চাও, তাহলেই দেখা যাবে যে এটা মিলে যায়। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে 5 স্কয়ারের সাথে মিলে যায়, অর্থাৎ সমান হয়। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে এই যে প্রথম যে অনুপাতটা দেয়া আছে সেটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। 25 নম্বর বলা হয়েছে যে একটা সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে। একটা বৃত্ত, একটা যে কোনো একটা বৃত্ত, এটাকে একটা সরল রেখা এই সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। দুইটার বেশি কোনো বিন্দুতে মানে দুইটার বেশি বিন্দুতে একটা সরলরেখার পক্ষে একটা বৃত্তকে ছেদ করা সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, পরের যে প্রশ্নটা আছে 26 নম্বর, বলা হয়েছে যে বৃত্তের AB আর CD দুইটি সমান জ্যা। AB কেন্দ্র থেকে 4 মিটার দূরে, কেন্দ্র থেকে CD এর দূরত্ব কত? AB আর CD বৃত্তের দুইটা সমান জ্যা, কেন্দ্র থেকে AB এর দূরত্ব দেয়া আছে হলো 4 মিটার, তাহলে CD এর দূরত্ব সেটাও 4 মিটার হবে। কারণ হচ্ছে যে আমরা একটা উপপাদ্য শিখেছি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান সমান জ্যা সমদূরবর্তী। তো সমান সমান জ্যা যেহেতু দেয়া আছে AB আর CD সমান দুইটা জ্যা, তাহলে তাদের দূরত্ব সমান হবে। 27 নম্বর প্রশ্নে একটা বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে পরিধি কত? ব্যাস সেটাকে আমরা 2r দিয়ে প্রকাশ করতে পারি, কারণ ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে 2r। তো ব্যাসার্ধের দ্বিগুণ 2r, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। বলা হয়েছে পরিধি কত? পরিধির সূত্র জানি আমরা যে 2 পাই r। আচ্ছা, পাইটা পরে লিখলাম। তো 2r এর মান হচ্ছে 6 আর তার সাথে পাই, 6 পাই। পাইয়ের মান তো জানি আমরা, কিন্তু এখানে অপশনে পাই দিয়েই অপশন দেয়া আছে 6 পাই। এটা হচ্ছে 6 পাই, খ নম্বর অপশনে আছে 27 নম্বর প্রশ্নে, এটাই সঠিক। 28 নম্বর কতগুলো সংখ্যা দেয়া আছে, বলা হচ্ছে উপাত্তের পরিসর কত? পরিসর নির্ণয় করতে গেলে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করে তার সাথে আবার 1 যোগ করতে হয়। তো পরিসর হবে, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 219, 107 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা, আর অতিরিক্ত একটা 1 যোগ করলে পরিসর পাওয়া যাবে। 219 থেকে 107 যদি বিয়োগ করা হয়, 2, 1, 112, তার সাথে 1 যোগ 113, এই হচ্ছে প্রদত্ত উপাত্তগুলোর পরিসর 113। তারপর শেষের যে দুইটা প্রশ্ন 29 আর 30, তার জন্য একটা উদ্দীপক দেয়া আছে। কতগুলো সংখ্যা আসলে বলা হয়েছে উপাত্তগুলোর পরিসর নিচের কোনটি? একই রকম প্রশ্ন, পরপর দুইটা দেখা যাচ্ছে। এখানে সর্বোচ্চ সংখ্যা 9 এবং সর্বনিম্ন 1 আছে, তার সাথে আবার 1 যোগ। 9 থেকে 1 বাদ দিলে 8, 8 এর সাথে আবার 1 যোগ করে 9 হয়। তার মানে এই যে উপাত্তগুলো আছে সেগুলোর পরিসর হচ্ছে 9। আর সবশেষ 30 নম্বরে বলা হয়েছে উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক আমরা জানি যে উপাত্তের মধ্যে যেই সংখ্যাটা সর্বাধিক বার থাকে সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে 8 সর্বাধিক 2 বার আছে, আর বাকি যে উপাত্তগুলো আছে সেগুলো সবই একবার করে আছে। তার মানে এই প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্টের যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে শীঘ্রই আরেকটা ভিডিও তৈরি করছি। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।